আমরা এখন দেখব সাম্প্রতিক হয়ে যাওয়া খাদ্য অধিদপ্তরের পরীক্ষার গণিত অংশের সমাধান। এই পরীক্ষাটা হয়েছে 9 আগস্ট 2025 সালে। এই পরীক্ষার অনেকগুলো পদ ছিল এবং এই পরীক্ষাটা লিখিত আকারে হয়েছে। তো লিখিত আকারে যে কয়টা ম্যাথ ছিল আমার কাছে এখানে সবগুলো ম্যাথ আছে, আমি সবগুলো করে দিব আর কি লিখিত আকারে। তো দেখুন কিভাবে করতে হবে। প্রশ্নে কি বলা আছে যে একটি বাঁশের এত অংশ কাদায় এত অংশ পানিতে আছে, যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত। এটা কিন্তু বাস, তাই না? তাহলে আমি ধরে নিলাম, একটু বুঝুন বিষয়টা তারপর সমাধান করো। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই বাস, এটা হচ্ছে আমার সেই বাস। তো সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত? আমি কিন্তু এই বাসের সম্পূর্ণ দৈর্ঘ্যটা জানি না। তো প্রাথমিক অবস্থায় আমি ধরে নিলাম সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত, এক্স মিটার। আমি ধরে নিলাম সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তো বলছিল যে একটি বাসের এত অংশ কাদায়, 0.15 অংশ কাদায়। তাহলে আমি ধরে নিলাম এই বাসের এই যে অংশটুকু, এই অংশটুকু ধরে নিলাম কি কাদা, হ্যাশ করা অংশটুকু হচ্ছে কাদা, এই অংশটুকু কি কাদা। এখন কাদায় যে বলছে কত অংশ, 0.15 অংশ। এখন 0.15 অংশ বলতে কার 0.15 অংশ? ভাই আমাদেরকে বুঝতে হবে যে কার 0.15 অংশ। সম্পূর্ণ বাসটার যে দৈর্ঘ্য ছিল তার কিন্তু 0.15 অংশ। কি বললাম ভাই? সম্পূর্ণ বাসটার যে দৈর্ঘ্য ছিল, সম্পূর্ণ বাসটার যে দৈর্ঘ্য ছিল সেই বাসের সম্পূর্ণ দৈর্ঘ্যের 0.15 অংশ। তার মানে এই অংশটুকুর মান কত, মানে এই অংশটুকুর মান হচ্ছে যে 0.15, এক্স এর 0.15, মানে এভাবে লিখবো যে এক্স এর 0.15। এই যে এই অংশটুকু কত, এক্স এর 0.15, মানে 0.15 অংশ কাদায় আছে। ঠিক আছে, কাদায় 0.15 অংশ আছে, কিন্তু কার 0.15 অংশ এটা তোমাকে বুঝতে হবে। সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য যেটা, সেটার 0.15 অংশ কাদায়। তারপরে বলছিল কি যে 0.65 অংশ পানিতে আছে। তা আমি ধরে নিলাম এই অংশটুকু হচ্ছে পানিতে আর কি, এই অংশটুকু হচ্ছে পানিতে। এটা তাহলে যদি এটা পানিতে থাকে তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য কত হবে, এই অংশটুকুর দৈর্ঘ্য কত, 0.65 অংশ। তাহলে আবার আগের মতো এক্স এর 0.65 অংশ, তাহলে এক্স এর 0.65। তাইলে পানিতে আছে কতটুকু, 0.65 অংশ, কিন্তু কার 0.65 অংশ, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য তার 0.65 অংশ। সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, তাহলে এক্স এর 0.65 অংশ। এই জন্য পানির অংশটুকু হচ্ছে এক্স এর 0.65 এবং কাদার অংশটুকু হচ্ছে এক্স এর 0.15। আর বলা আছে পানির উপরে বাসটির দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে এই পর্যন্ত পানির লেভেল শেষ। এই অংশটুকু হচ্ছে পানির উপরে, এই অংশটুকু কোথায়, এই অংশটুকু হচ্ছে পানির উপরে। পানির উপরে বাসটির দৈর্ঘ্য কত মিটার, 4 মিটার। তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে ভাই 4 মিটার। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে কি সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য। তাহলে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কিভাবে বের করতে হবে একটু খেয়াল করতে হবে ভাই। এই সম্পূর্ণটা কি এক্স, সম্পূর্ণ অংশটা কি এক্স, আর এই পাশের এইগুলো যোগ করলে তো এটা সমান এক্স লেখাই যায়। আপনারা একটু এভাবে লিখবেন যে বাঁশের কাদায় আছে এক্স এর 0.15 অংশ, বাঁশের পানিতে আছে এক্স এর 0.65 অংশ এবং বাঁশের পানির উপরের অংশ হচ্ছে বা বাসটির দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। আবার এভাবে লিখে নেবেন এটা যে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য, প্রথমে এটা লিখবেন, আমি বলে দিচ্ছি। ধরি সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবং বাঁশের কাদায় আছে হচ্ছে এক্স এর 0.15, পানিতে আছে এক্স এর 0.65 এবং পানির উপরে আছে 4 মিটার। তাহলে আমরা কি এটা লিখতে পারি না ভাই যে এই অংশটুকু গুলো যোগ করে সমান এক্স লিখতে পারি, মানে 4 প্লাস এক্স এর 0.65 মানে 0.65 এক্স প্লাস এক্স এর 0.15 তার মানে 0.15 এক্স সমান সমান এক্স। আমরা কি এটা লিখতে পারি কিনা? আমরা কি এটা লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি, কারণ হচ্ছে এই চিত্র দেখেই বোঝা যাচ্ছে সম্পূর্ণটা কত এক্স আর এগুলো ছোট ছোট অংশ, এক্স কে ছোট ছোট অংশে ভাগ করছে। তাহলে এইটা যোগ এটা যোগ এটা সমান সমান এক্স লেখাই যায়, কোনো সমস্যা নেই। এখন আমাদের উদ্দেশ্য বা টার্গেট হচ্ছে এক্সটা বের করা। তাহলে 4 প্লাস 0.8 এক্স সমান সমান হচ্ছে এক্স, মানে এইটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 0.8। তাহলে এখান থেকে লিখতে পারি ভাই 4 সমান সমান এক্স মাইনাস হচ্ছে 0.8 এক্স। এটা কিন্তু লিখিত পরীক্ষা, আমি যেভাবে বললাম পরীক্ষা কিন্তু সেভাবে লিখে তারপর সমাধান করতে হবে। আমি শর্টকাটে বোঝাই দিচ্ছি যে এভাবে করতে হবে আর কিভাবে লিখতে হবে, আপনারা লিখে নেবেন কিন্তু। এক্স কমন নিলে 1 মাইনাস 0.8। আমার কাজ হচ্ছে আপনারা বিষয়টা বুঝছেন কিনা সেটা, যদি বুঝে থাকেন তাহলে বাকিগুলো আপনারা নিজেই লিখতে পারবেন আর কি। চিত্র দেখে নিজের মতো করে আঁকাবেন এবং নিজের মতো করে লিখবেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে, তেমন কঠিন কিছু না। তাহলে 4 সমান সমান 0.2x, মানে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.2x। তাহলে এখান থেকে লিখতে পারি যে 4 বাই হচ্ছে 0.2 সমান সমান কত এক্স।
তাহলে কাটাকাটি করলে কি হবে, এটা দশমিক যদি তুলে দেয় তাহলে এখানে যা কি হবে 10 গুণন হবে, 2 দিয়ে 4 কে কাটলে কত 2, তাহলে x সমান সমান কত 20 মিটার। তাহলে x সমান সমান 20 মিটার এই পাশে লিখে দাও। যে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য যেটা আমি ধরে নিয়েছিলাম যে x, তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত হচ্ছে 20 মিটার। সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা 20 মিটার। এখন আমরা পরের প্রশ্নটা দেখবো, খেয়াল করতে হবে পরের প্রশ্নটা কি বলা আছে একটু খেয়াল করেন, খুবই সহজ। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, বর্তমানে কার বয়স কত? যেভাবে বলা আছে প্রশ্নে আমি সেভাবেই লিখবো, খালি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, খুবই সহজ, তেমন কঠিন কিছু না। 13 নাম্বার, 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। পিতার বয়স কার 5 গুণ ছিল? পুত্রের, বুঝতে হবে কিন্তু পিতার বয়স পুত্রের মানে পিতা সমান সমান, এটা আমি বুঝাচ্ছি, পিতা সমান সমান 5 ইন্টু পুত্র, বুঝছি কিনা আমরা বিষয়টা? মানে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, এই জন্য পুত্র ইন্টু 5। তাইলে আমাদেরকে ফার্স্টে ধরে নিতে হবে পুত্রের বয়সটা, তারপর আমরা পিতার বয়স লিখতে পারবো। এটা কিন্তু 10 বছর পূর্বের হিসাব করছি, তাহলে আমরা লিখবো এভাবে যে 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে ধরি, লিখবো যে ধরি 10 বছর পূর্বে পুত্রের বয়স, 10 বছর পূর্বে পুত্রের বয়স সমান সমান হচ্ছে x বছর, আমরা এটা ধরে নিলাম। তাইলে 10 বছর পূর্বে পিতার বয়স কত হবে? 5x বছর। এই যে শর্ত মতে, শর্ত এটাই বলা ছিল যে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, এই যে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, এটাই লিখছি যে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত, তাহলে তো আমরা জানি এটা ধরে নিলাম x, তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে 5x বছর। বলছে যে আচ্ছা তাহলে বর্তমানে কত হবে, তাহলে বর্তমানে কত হবে, তাহলে বর্তমানে এটা তো 10 বছর আগে, তাহলে বর্তমানে পুত্রের বয়স লিখবো যে বর্তমানে পুত্রের বয়স সমান সমান হচ্ছে x প্লাস 10 বছর। স্বাভাবিক জিনিস, 10 বছর পূর্বে যদি তার বয়স x বছর হয় তাহলে বর্তমানে কত, মানে এটা তো 10 বছর চলে আসছে তাই না, তাহলে 10 বছর পার করছে অলরেডি, তাহলে x প্লাস 10 হবে, x প্লাস 10 হবে, স্বাভাবিক জিনিস। তার বর্তমানে পিতার বয়স কত, পিতার বয়স হচ্ছে 5x প্লাস 10 বছর, মানে 10 বছর পূর্বে যদি x হয় তাহলে বর্তমানে কত হবে x প্লাস 10, কারণ 10 বছর পূর্বে তার বয়স ছিল x বছর, তাহলে 10 বছর পূর্বে যদি এটা হয় তাহলে বর্তমানে এখন যেটা তার সাথে 10 যোগ হয়ে যাবে, এটা আর কি। তারপর কি বলা আছে যে 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের কি হবে দ্বিগুণ হবে, তাহলে 20 বছর পর তাদের বয়স কত, তাহলে আমি এটা লিখবো যে 20 বছর পর, 20 বছর এটা লিখি 20 বছর পর, একটু দেখবেন এভাবে খেয়াল করবেন, আমি প্রশ্নটি এভাবে বের করে নিই, তাহলে লিখবো যে 20 বছর পর পুত্রের বয়স, 20 বছর পর পুত্রের বয়স কত, 20 বছর পর পুত্রের বয়স কত, বর্তমানে যদি এইটা হয় তাহলে 20 বছর পরে কত হবে, এইটার সাথে 20 যোগ হবে, তাহলে x প্লাস 10 প্লাস হচ্ছে 20, তার মানে কত x প্লাস 30 লিখতেই পারি। আবার 20 বছর পরে, 20 বছর পর পিতার বয়স কত হবে, 20 বছর পর পিতার বয়স হচ্ছে 5x প্লাস 10 প্লাস 20, মানে 20 বছর করে যোগ হয়ে যাবে, তাহলে 5x প্লাস 30, এটা x প্লাস 30, এটা 5x প্লাস 30। কিন্তু আমাদেরকে যে শর্তটা বলা ছিল প্রশ্নে, সেই শর্তটা হচ্ছে একটু দেখতে হবে যে 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। কি বলা আছে ভাই, 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে 20 বছর পরে পিতার বয়স হচ্ছে এটা, পুত্রের বয়সের কি দ্বিগুণ হবে, এই যে x প্লাস 30 শর্ত মতে, আমরা এখানে লিখে নিব যে এটা হচ্ছে কি শর্ত মতে, আমরা বিষয়টা বুঝছি কিনা। 20 বছর পরে পিতার বয়স হচ্ছে এটা, 20 বছর পরে পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে এইটা সমান সমান 2 ইন্টু এটা, তাহলে এখান থেকে আমরা সমাধান করতে থাকি, তাহলে কি আসবে যে 5x প্লাস 30 সমান সমান কত 2x প্লাস 60, তাহলে এখান থেকে লিখবো যে 5x মাইনাস 2x সমান সমান হচ্ছে 60 মাইনাস 30, তার মানে কত 3x সমান সমান 30, তাহলে x সমান সমান কত 3 10 30, তাহলে 10 মিটার। তাহলে এটা আমরা x এর মান পেলাম 10 মিটার, কিন্তু আমাদের প্রশ্ন কি বলা ছিল, আমাদের প্রশ্ন বলা ছিল যে বর্তমানে কার বয়স কত, যে বর্তমানে কার বয়স কত, তাহলে বর্তমানের বয়স কিন্তু আমরা বের করে নিয়েছি, যে বর্তমানে পুত্রের বয়স কত x প্লাস 10 বছর, পিতার বয়স কত 5x প্লাস 10 বছর, তাহলে এখানে x এর মান বসালে তো আমরা 10 বছর মানে বর্তমানে বয়সটা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 10 প্লাস 10, মানে x এর মান বসায় দিচ্ছি, তার মানে কত 20 এত বছর, আর বর্তমানে পিতার বয়স হচ্ছে x এর মান বসায় দিলে হয়ে যাচ্ছে, তাহলে x এর মান হচ্ছে আমাদের যেহেতু 10, তাহলে x এর মানটা এখানে বসায় দিচ্ছি 5 ইন্টু 10, 5 ইন্টু 10 প্লাস 10,
তার মানে 5×10 + 10, 5×10 + 10 সমান সমান কত? 60 বছর। তাহলে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 20 বছর এবং পিতার বয়স হচ্ছে 60 বছর। তো এখন আমরা এই 14 নম্বর প্রশ্নটা দেখবো। তাহলে 14 নম্বর প্রশ্ন হচ্ছে বীজগাণিতিক প্রশ্ন। তো এগুলো কিন্তু ভাই পাওয়ার, হ্যাঁ, এগুলো এই যে এর উপর এর সাথে যে 4টা আছে এটা পাওয়ার, মানে প্রশ্নটা এরকম হবে যে a⁴ প্লাস a²b² প্লাস হচ্ছে b⁴ সমান সমান হচ্ছে 3। আর কি দেওয়া ছিল এটা, এবং এটা আমাদের কাছে দেওয়া আছে, এবং কি দেওয়া আছে a² প্লাস ab প্লাস b², মানে আমার কপি করার সময় বা প্রিন্ট করার সময় জিনিসটা ভেঙে গেছে, এই দুইগুলো সাথে হয়ে গেছে, কিন্তু এই দুইটা পাওয়ার, কিন্তু এই দুই পার সংখ্যা যেটা আছে মানে লেটারের সাথে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হচ্ছে ওই লেটারের পাওয়ার, সমান সমান হচ্ছে 3। যদি এইটা হয় তাহলে আমাদের কাছে দিচ্ছে কি a² প্লাস b² সমান সমান কত, এটা বের করতে হবে আর কি। তাহলে আমরা এই লাইন থেকে অঙ্ক স্টার্ট করব। আমরা এটাকে এইভাবে লিখতেই পারি, প্লাস a²b² প্লাস b² এর উপর হোল স্কয়ার সমান সমান 3। এখন আমাদের সূত্রে বসানোর জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে প্লাস 2a²b² মাইনাস a²b² প্লাস b² এর উপর হোল স্কয়ার সমান সমান 3 লেখা যাইতেই পারে, কোনো সমস্যা নাই, কারণ এটা তো একই জিনিস, এটা তো একই জিনিস, তাই না? এটা তো একই জিনিস, মানে a² প্লাস b² এর পরিবর্তে এটা লেখা যায়, দুইটা থেকে একটা বাদ দিলে তো একটাই থাকে, দুইটা a²b² এর ভিতর থেকে যদি একটা a²b² বাদ দিই তাহলে তো এইটাই থাকে, কোনো সমস্যা নাই, লেখা যাইতেই পারে। তাহলে দেখেন কি করি, a² এর উপর হোল স্কয়ার প্লাস 2a²b² প্লাস হচ্ছে b² এর উপর হোল স্কয়ার মাইনাস a²b² সমান সমান কত? 3। তাহলে এখান থেকে লেখা যেতে পারে a প্লাস b হোল স্কয়ার, a² প্লাস 2ab প্লাস b², মানে a² কে চিন্তা করবেন হচ্ছে a, তাহলে a² প্লাস 2ab প্লাস b², মানে b² কে চিন্তা করবেন হচ্ছে b আর a² কে চিন্তা করবেন a। তাহলে এটা কি লেখা যায় যে a প্লাস b হোল স্কয়ার, a² প্লাস 2ab প্লাস b² মাইনাস a²b² সমান সমান কত? 3। তাহলে এটাকে এভাবে লেখা যায় কিনা যে a² প্লাস b² পুরোটার উপর হোল স্কয়ার মাইনাস ab পুরোটার উপর হোল স্কয়ার সমান 3 লেখা যায়, কোনো সমস্যা নাই। তাহলে a² মাইনাস b² এর সূত্র হচ্ছে এই পুরোটা হচ্ছে a আর এই পুরোটা চিন্তা করবেন b, তাহলে a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস b আর একটা হচ্ছে কি যে a মাইনাস b, কিন্তু স্কয়ার a মাইনাস b ab, মানে এই পুরোটা হচ্ছে a আর এই পুরোটা হচ্ছে b, তাহলে মিলে যাবে, সমান সমান কত? 3। একটু খেয়াল করতে হবে ভাই, আমাদের কিন্তু এই মানটা দেওয়া আছে a² প্লাস ab প্লাস b², তাহলে এর জায়গায় আমরা 3 বসাতেই পারি, 3 ইন্টু a² প্লাস b² মাইনাস ab সমান সমান হচ্ছে 3। 3টা গুণ ছিল ওই পাশে যে গিয়ে কি ভাগ হবে, তাহলে 3/3 সমান সমান কত? 1। তাহলে আমরা যেটা পাচ্ছি যে a² সাজায় যদি এভাবে লিখি যে a² মাইনাস ab প্লাস b² এর মান কত পাচ্ছি, হচ্ছে আমরা পাচ্ছি 1 পাচ্ছে। এখন আমাদের কাছে এই একটা সমীকরণ আমরা পেলাম, আর আমাদের কাছে আরেকটা সমীকরণ দেওয়া ছিল এইটা, তাহলে দুইটাকে যোগ করলে কিন্তু আমরা খুব সহজে হিসাবটা পেয়ে যাব। আমি এই পাশে করছি বাকি লাইনটা, এটার পর এখানে চলে যাব আমরা। আমাদের কাছে একটা দেওয়া ছিল প্রশ্ন যে a² প্লাস ab প্লাস b² সমান সমান কত? 3 দেওয়া ছিল, আর নিচে যে লাইনটা আমরা পেলাম a² মাইনাস ab প্লাস b² সমান সমান হচ্ছে 1। আমরা এখানে যেটা করব যোগ করব, তাহলে যোগ করলে a² প্লাস a² মানে কত? 2a², a² যোগ a² মানে 2a², এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি চলে যাবে, প্লাস b² যোগ b² মানে কত? 2b² সমান সমান 3 প্লাস 1 মানে কত? 4। তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে a² প্লাস b² সমান সমান কত? 4। তাহলে a² প্লাস b² সমান সমান কত? 4/2, কাটাকাটি করলে 2 পাবো, তাহলে অতএব a² প্লাস b² সমান সমান হচ্ছে 2। মানে আমাদের a² প্লাস b² এর মানে চেয়েছিল, আমরা কিন্তু পেয়ে গেছি যে a² প্লাস b² মানে হচ্ছে 2। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখবো। এই যে 15 নাম্বার, এখানে কি বলা আছে প্রশ্ন, আগে জিনিসটা বুঝি তারপর সমাধান করবো। প্রশ্ন বলা আছে যে একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুত আছে। একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের, তাইলে এখানে সৈনিক আছে কতজন? 1500 জন কি আছে? সৈনিক আছে আর কি, আমি ধরে নিলাম 1500 জন সৈনিক আছে। 40 দিনের খাদ্য মজুত আছে। কত দিনের খাদ্য মজুত আছে? 40 দিনের খাদ্য মজুত আছে। 40 দিনের কি মজুত আছে? খাদ্য মজুত আছে। 15 দিন পর কিছু সৈন্য অন্যত্র চলে গেল। কতদিন পর? 15 দিন পর। তো বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চলবে। কতজন সৈন্য অন্যত্র চলে গিয়েছিল? তার মানে হচ্ছে যে 1500 জনের খাবার আছে কত দিনের? 40 দিনের। তাহলে আপনি প্রথমে ধরে নেন 15 দিন পর সৈন্য যায় নাই, 15 দিন পর সৈন্য যায় নাই, তাইলে 15 দিন যদি এখান থেকে বিয়োগ করি তাহলে এখান থেকে কত পাচ্ছি? 15 মাইনাস 40 করলে 25 পাবো আর কি। তাহলে যদি সৈন্য না যায় তাহলে 25 দিনের যে খাদ্য থাকবে ওইটাও তো 1100 জনেরই থাকবে, তাই না? বুঝছি কিনা আমরা বিষয়টা?
আমি আরেকবার বলতেছি, আমাদের প্রথমে সৈনিক ছিল হচ্ছে 1000 জন, 1000 জনের সৈনিকের জন্য 40 দিনের খাদ্য দিয়ে দিছে। এটা কিন্তু ফিক্সড করে দিছে যে এই খাদ্যটা 1000 জনেরই। এটা ফিক্সড করে দিয়েছে যে, সরি 1500 জনের, এটা ফিক্সড করে দিয়েছে যে এই খাদ্যটা 1500 জনেরই এবং 40 দিনের খাদ্য। এটা আপনাকে বলে দিছে যে 1500 জনের 40 দিনের খাদ্য আপনাকে দিয়ে দেওয়া হলো। তো এখন ওই কেউ যদি চলে না যায়, সাপোজ এখান থেকে যদি কোনো সৈনিক চলে না যায়, তাহলে 25 দিন পর ওই খাদ্যগুলো কি ওই ততগুলো সৈনিকেরই থাকবে, 1500 জনেরই থাকবে। কিন্তু যদি কেউ চলে যায়, চলে যাক সমস্যা নাই, কিন্তু খাদ্য তো 1500 জনেরই থাকবে, তাই কিনা? 25 দিন পরে কিছু সৈন্য চলে গেছে, যারা চলে গেছে তারা খায়নি আর কি, কিন্তু খাদ্য তো 1500 জনেরই থাকবে, কারণ আমাদেরকে তো শুরুতেই ফিক্সড করে বলে দিচ্ছে ভাই যে 1500 জনের খাদ্য দিয়ে দেওয়া হয়েছে। 1500 জনের খাদ্য 40 দিনের, মানে 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য দিয়ে দেওয়া হয়েছে। আমাকে শুরুতে ফিক্সড করেই বলে দেওয়া হয়েছে যে 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য দিয়ে দেওয়া হলো। তো তারপরে কিছুদিন পরে দেখা গেল যে 40 দিন, মানে 15 দিন পরে, তার মানে হচ্ছে 15 দিন কিন্তু তারা খাইছে, 15 দিন পরে দেখা গেল যে কিছু সৈনিক চলে গেল। এখন যারা চলে গেছে যাক, তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু যে যতজন সৈনিকের খাদ্য প্রথমে ছিল ওই 25 দিনে কিন্তু ততজন সৈনিকের খাদ্যই থাকবে, কারণ এটা আমাকে ফিক্সড করে বলে দিছে। আমাদের কাছে প্রশ্নে কি চাওয়া হয়েছে যে কতজন সৈন্য অন্যত্র চলে গিয়েছিল, তার মানে আমাদের কাছে সৈন্যর সংখ্যা চেয়েছে। আমার কাছে কিসের সংখ্যা চেয়েছে? সৈন্যর সংখ্যা চেয়েছে। তাহলে আমরা লিখবো যে 25 দিনের খাদ্য আছে 1500 জন সৈনিকের। যেহেতু 40 দিন পর 1500 জন সৈনিক চলে গেছে, তাহলে দিন বাকি আছে কতটি? 25 দিনের, মানে 25 দিনের খাদ্যই কিন্তু এই 1500 জন সৈনিকের আছে। বুঝাইতে পারছি কিনা আমি বিষয়টা? 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য আমাদেরকে ফিক্সড করে বলে দিছে। এখন 40 দিন পরে কিছু সৈনিক চলে গেছে, যারা চলে গেছে তাদের সেটা ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাকে যে প্রথমে ফিক্সড করে বলে দিছে যে এই 1500 জন সৈনিকের খাদ্য হচ্ছে 40 দিনের। তো 15 দিন পর যদি চলে যায়, তাহলে দিন বাকি থেকে কতদিন? 25 দিন। ওই 25 দিনের খাদ্য যা আছে, বাকি যে খাদ্যগুলো আছে 25 দিনের, ওই সম্পূর্ণ খাদ্যটাই হচ্ছে 1500 জন সৈনিকের। তাইলে আমাদের কাছে চাওয়া হয়েছে কি কতজন সৈন্য অন্যত্র চলে গিয়েছিল। তাহলে আগে দেখবো যে সৈনিকের সংখ্যা কত, তারপর আমরা বের করবো যে কতজন সৈন্য চলে গিয়েছিল। তাহলে আমরা এভাবে লিখবো যে 25 দিনের খাদ্য আছে 1500 জন সৈনিকের। আপনি একটু লিখে নেবেন আপনারা এভাবে যে 25 জনের খাদ্য আছে 1500 জন সৈনিকের। একটু লিখে নেবেন ভাই, 1500, সরি এটা 1500 জন সৈনিকের। 25 দিনের খাদ্য আছে 1500 জন সৈনিকের। তাহলে একজনের, সরি 25 দিনের, ভুল লিখছি আমি, এটা 25 দিনের হবে ভাই। 25 দিনের খাদ্য আছে 1500 জন সৈনিকের। 25 দিনের খাদ্য আছে 1500 জন সৈনিকের। অবশ্যই এটা লিখে নেবেন, যে একটু পরিষ্কার করে লিখে দিই। 25 দিনের 25 দিনের খাদ্য আছে 1500 জন সৈনিকের। এখন আমাদের হিসাব হচ্ছে যে যাকে বের করব তাকে আমরা সবসময় ডান পাশে লিখবো। এখানে বলছিল যে কতজন সৈন্য অন্যত্র চলে গিয়েছিল, তাহলে আমরা কি বের করবো ভাই? সৈন্য সংখ্যা। তাহলে জোন বের করবো, এই জন্য এটাই পাশে। সবসময় মনে রাখবেন জোন আর দিন গুণন হয়। জোন আর দিন কি গুণন হয়? তাহলে 1500 গুণন হচ্ছে 25, এতজন। এখন 30 দিন পর কি বলছে? বাকি অবশিষ্ট খাদ্য, বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চলবে। তাহলে 30 দিন ডট ডট 1500 গুণন 25 বাই হচ্ছে 30, এতজন। তাহলে এইটা দিয়ে এটাকে যদি কাটি, 3 5 কত? 15, 50। তার মানে 25, 25 কে 5 দ্বারা গুণন করলে কত হয়? 5 5 25 5, হাতে আমার 2, 5 2 10 11 12, তার মানে 1200, মানে 1250 জন, এতজন আর কি, এতজন। তাইলে প্রথমে সৈনিক ছিল কত? 1500 জন। তাহলে 25 দিন পর সৈন্য পাচ্ছে কত? 1250 জন। তাহলে কতজন সৈন্য চলে গেছে? তাহলে অতএব সৈন্য চলে গিয়েছে, অতএব সৈন্য চলে গিয়েছে সমান সমান হচ্ছে, প্রথমে ছিল 1500 জন, তারপরে হলো 1250 জন, তাহলে চলে গেল কতজন? 250 জন। মানে সৈন্য চলে গিয়েছিল, কতজন সৈন্য অন্যত্র চলে গিয়েছিল? 250 জন সৈন্য অন্যত্র চলে গিয়েছিল। আমরা এটা লিখে দেবো। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে এইটা, যে দুটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা 71 বেশি, সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা এখানে এটাই করবো, দুটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা 71 বেশি। দুইটি ক্রমিক সংখ্যা বলছে কিন্তু, তাহলে একটু খেয়াল করেন 16 নাম্বার। তাহলে দুটি ক্রমিক সংখ্যা, তাহলে একটা ধরে নিলাম এক্স আর একটা ধরে নিলাম হচ্ছে এক্স প্লাস ওয়ান। ধরে নিলাম দুটি ক্রমিক সংখ্যার ভিতরে একটা এক্স একটা এক্স প্লাস ওয়ান। দুটি ক্রমিক সংখ্যার গুণফল কি? গুণফল। তাহলে শর্ত মতে লিখবো আমরা এভাবে, যে শর্ত মতে কি দুটি ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা গুণন এটা, তাহলে দুটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা 71 বেশি। তাহলে তাদের সমষ্টি অপেক্ষা 71 বেশি, তাহলে তাদের সমষ্টি এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে 71। এটা হচ্ছে এক্স প্লাস
তাদের সমষ্টি যেহেতু তাদের সমষ্টি হচ্ছে এটা, যেহেতু 71 20 তাই +71। এখন এটাকে সমাধান করে আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তো আসুন সমাধান করি। x স্কয়ার প্লাস x সমান সমান x প্লাস x মানে 2x প্লাস কত 72। তাহলে এখান থেকে লিখতে পারি যে x স্কয়ার প্লাস x মাইনাস 2x মাইনাস 72 সমান সমান কত 0। তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস 72 সমান সমান কত 0। 8 নং 72 মিডল টার্ম করতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস 9x প্লাস 8x মাইনাস 72 সমান সমান 0। এটা কিন্তু 8 8 নং 72 মিডল টার্ম করতে হবে। এরপর আমরা চলে যাব হচ্ছে এই লাইনে। তাহলে x কমন নিলে x কমন নিলে x মাইনাস 9 x কমন নিলে কি x মাইনাস 9, তারপর প্লাস 8 কমন নিলে x মাইনাস 9 সমান সমান কত 0। এটি কিন্তু ভাই 8 8 নং 72 মাইনাস 9x প্লাস 8x কিন্তু। তাহলে এখানে x মাইনাস 9 x প্লাস 8 সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি x সমান 9 আর একটা হচ্ছে মাইনাস 8। তাহলে আমাদের সংখ্যা দুটি কত কত মানে এটা কি বলছে সংখ্যা দুটি কত। তাহলে x হচ্ছে 9 আর একটা সংখ্যা কত x প্লাস 1 সমান সমান কত 9 প্লাস 1 সমান সমান কত 10। তাহলে একটা সংখ্যা হচ্ছে 9 আর 10 আর একটা সংখ্যা কত, যখন x সমান সমান মাইনাস 8 তখন x প্লাস 1 সমান সমান মাইনাস 8 প্লাস 1 সমান সমান কত মাইনাস 7। তার মানে আরেকটা সংখ্যা হচ্ছে মাইনাস 8 মাইনাস 7। মানে দুই ক্ষেত্রে আমরা পাচ্ছি, এক ক্ষেত্রে হচ্ছে 9 10 আর এক ক্ষেত্রে হচ্ছে মাইনাস 8 মাইনাস 10। মানে x এর মান এটাতে বসাবো, এটা x এর মান তো 9, তাহলে এটা একটা সংখ্যা আর x প্লাস 1 মানে 9 প্লাস 1 মানে হচ্ছে 10। তাহলে 9 আর 10। আবার x এর মান যখন মাইনাস 8 এই যে এটা, তখন x প্লাস 1 এর মান কত মাইনাস 7। তাহলে সংখ্যা দুটি কি, একটা 9 10 আর একটা হচ্ছে মাইনাস 8 মাইনাস 7। তো এখন আমরা পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন বলা আছে এইটা এর লসাগু নির্ণয় করুন। 17 নাম্বার যেটা বলা আছে এর লসাগু নির্ণয় করুন। তাহলে একটু খেয়াল করুন, প্রশ্নটাকে তুলি। 17, হ্যাঁ 17 একসাথে কি 4 ইন্টু এই যে ভাই এটা কিন্তু ভেঙে গেছে, হ্যাঁ x এর পাওয়ার কিন্তু 2। তাহলে x স্কয়ার প্লাস ax তার উপর হোল স্কয়ার, x স্কয়ার প্লাস x তার উপর হোল স্কয়ার। তাহলে আমরা ফার্স্টটাকে এটাকে করি, তারপর বাকিগুলো করব। তাহলে এখান থেকে এটা লেখা যায় কিনা 4, তাইলে এখান থেকে যদি x টা কমন নেই x প্লাস a হোল স্কয়ার, সরি পুরাটার উপর স্কয়ার, এটা না পুরাটার উপর স্কয়ার, x কমন নিলে এটা। তাহলে এখান থেকে লেখা যায় 4x স্কয়ার a প্লাস x বা x প্লাস হোল স্কয়ার, কি কথা। এটা হলো প্রথম অংশের জন্য। তাহলে দ্বিতীয় অংশ কি 6x কিউ মাইনাস এটা পাশে লিখি 6x কিউ মাইনাস হচ্ছে a স্কয়ার x। হ্যাঁ আমি কিন্তু আবার বলছি ভাই এগুলো কিন্তু ভেঙে গেছে, এগুলো কিন্তু পাওয়ার হিসেবে উপরে থাকবে। তাহলে 6, আবার যদি এখান থেকে x কমন নেই তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস a স্কয়ার, x কমন নিলে তাহলে 6x ইনটু x প্লাস a ইনটু কত x মাইনাস a। তাহলে তার পরের অংশটা কি, পরের অংশটা বলা আছে যে 14x কিউ, কত বলা আছে 14x কিউ সাথে কত x কিউ মাইনাস হচ্ছে a কিউ। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে 14 ইনটু x কিউ থাকলো a কিউ মাইনাস b কিউ মানে হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার। a কিউ মাইনাস b কিউ মানে a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা কি চেয়েছিল ভাই, লসাগু। তাহলে আমরা 4 6 14 লসাগু কত সেটাকে বের করি। 4 6 14 এর লসাগু কত, 2 দুগুণা 4 3 দুগুণা 6 7 দুগুণা 14, 2 দুগুণা 4 3 দুগুণা 6 7 দুগুণা 14, 3 7 21, 21 দুগুণা 42, 42 কে 2 দ্বারা গুণন করলে 2 দুগুণা 4 4 দুগুণা 8 84। আমি কিন্তু এভাবে লিখে নিব যে এত এত এবং এত এর লসাগু হচ্ছে প্রথমে কি 84। তাহলে x স্কয়ার x x কিউ, তাহলে আমি কোনটা নিব, অবশ্যই বড়টা নিব। বড়টা কত x কিউ, তাহলে আমি লিখব কত 84x কিউ। a প্লাস x আর x প্লাস x, a প্লাস x আর x প্লাস a একই কথা। আমার কাছে a প্লাস x হোল স্কয়ার আছে, a প্লাস x আছে, a মাইনাস x। তার মানে এই দুইটার ভিতরে আমি কোনটা নেব, অবশ্যই a প্লাস x হোল স্কয়ারটা নেব। x মাইনাসে দুই জায়গা আছে, আমরা একটা নেব আর কি, x মাইনাসে আর এটা নিয়ে নেব। মানে লসাগু হিসাব হচ্ছে যে আমরা সবগুলো নেব একটা একটা করে, কিন্তু কোনোটা যদি দুইটা থাকে ওই দুইটার ভিতরে যেটা সবচেয়ে বড় সেটা নেব। যেমন a প্লাস x হোল স্কয়ার এখানেও আছে, a প্লাস x এখানে আছে, কিন্তু এই দুইটার ভিতরে বড় হচ্ছে এটা, এই জন্য আমরা বড়টা নেব। আবার x স্কয়ার এখানে আছে, x এখানে আছে, কিন্তু x কিউ এখানে আছে, তাহলে 8 গুলোর ভিতরে সবচেয়ে বড় হচ্ছে x কিউ, এই জন্য x কিউ নেব। আর এটা একটাই আছে এবং এটা নেব। মানে লসাগু হিসাব সবগুলো আসবে এবং সবগুলোর ভিতর কোন একটা টার্ম যদি দুইটা বা তিনটা থাকে, সেই দুইটা তিনটার ভিতর ওই টার্মটা যেটা সবচেয়ে বড় সেটা নেব। তাহলে এখানে কি লিখবো, x স্কয়ার প্লাস ax প্লাস হচ্ছে স্কয়ার, আবার 84 ইনটু a প্লাস x বা x প্লাস a একটা লিখলে হলো। এটা দেখেন a কিউ মাইনাস b কিউ এর ফর্মুলা বসানো যায় a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার। তারপর মানে এর পরিবর্তে লেখা যায় a কিউ মাইনাস b কিউ মানে x কিউ মাইনাস a কিউ। এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো মোটামুটি এই কয়েকটা প্রশ্ন এই পরীক্ষাতে আসছিল। তো যাই হোক, আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন চাকরির পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান দেওয়া হবে, যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন।